হ্যালো স্টুডেন্টস, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024 আর কতদিন পরে? 9 দিন পরে। তো এই 9 দিন পরে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টে তুমি একজন ক্যান্ডিডেট। তোমার হাতে এসে গেছে অ্যাডমিট কার্ড এবং তুমি জানুয়ারির 20 তারিখ 10টা 30-এর মধ্যে পরীক্ষার হলে পৌঁছে যাচ্ছ। এই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট নোট করে নিতে হবে। পরীক্ষার হলে যাবার সময় তুমি কেমন ভাবে প্রস্তুতি নেবে, কি কি সঙ্গে রাখবে আর কি কি সঙ্গে রাখবে না। ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলি কথা তোমাকে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তোমাকে নিয়ম মেনে চলতে হবে। তো হয়তো এরকম নয় যে তুমি নিয়ে গেলে তার জন্য তোমার কোনো বিরাট বড় ক্ষতি হলো, তা নয়, কিন্তু সেক্ষেত্রে তোমার একটা প্রবলেম হতে পারে, যে প্রবলেমের জন্য তোমার পরীক্ষা খারাপ হতে পারে। সাইকোলজিক্যাল ম্যাটার, সে বিষয়ে আমি একটু পরে আসছি। প্রথমে তোমরা নোট করে নেবে যে কোন কোন বিষয়গুলি পরীক্ষার হলে নেবে আর কোন কোন বিষয়গুলিকে পরীক্ষার হলে একেবারেই নেবে না। যাই হোক, প্রথম কথা হচ্ছে অ্যাডমিট কার্ড। যে কার্ডটি তোমার পরিচিতি বহন করবে, অ্যাডমিট কার্ড, এবং তোমার আধার কার্ড যদি থাকে আধার কার্ডের একটা জেরক্স কপি, আর যদি আধার কার্ড না থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেট একটা জেরক্স কপি। এবার আসবো সর্বপ্রথমে যে অ্যাডমিট কার্ড যেটা তুমি হাতে পেয়েছো অনলাইনে অথবা অফলাইনে, তো সেই কার্ডটিকে তুমি জেরক্স করবে 6 কপি মিনিমাম। এর থেকে বেশিও তুমি করতে পারো, কিন্তু 6 কপি তুমি মিনিমাম জেরক্স করবে। জেরক্স করে তুমি যখন পরীক্ষার হলে যাবে তোমার 2 পকেটে 2টো নিয়ে যাবে। একটা তুমি টেবিলের উপরে রাখবে বা বেঞ্চের উপরে রাখবে, আর একটাকে তোমার আর একটা পকেটে রিজার্ভে রেখে দিতে হবে। সেটা কখনোই বের করবে না, প্যান্টের পেছনের পকেটে তুমি রেখে দেবে। অ্যাডমিট কার্ডের 2টো কপি তোমার কাছে থাকলো, এবং পরীক্ষার হলের বাইরে তোমার সঙ্গে যে গার্জিয়ান থাকবেন, মা বাবা দাদা দিদি কাকা দাদু যেই থাকুক না কেন, একজন বা দুজন যিনি থাকবেন তার কাছে জেরক্স কপি রেখে দেবে একটা। যদি মা বাবা দুজন থাকে দুজনের কাছে আলাদা আলাদা করে 2টো রেখে দেবে। স্যার, একজন বাবা মা দুজনের কাছে বাইরে দুজন এক জায়গায় বসে আছে, একটা রাখলে হবে না? না, একটা রাখলে হবে না, দুজনের কাছে 2টো আলাদা করে রাখবে। আরো একটা অ্যাডমিট কার্ড তুমি কোথায় রাখবে? সেটা রাখবে তুমি যে ব্যাগটা তুমি সঙ্গে নিয়ে যাবে, একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাবে সঙ্গে, যেটা পরীক্ষা সেন্টারের বাইরে তুমি রেখে দিচ্ছ, সেই ব্যাগের মধ্যে একটা অ্যাডমিট কার্ডের জেরক্স তুমি রেখে দেবে। আর একটা অ্যাডমিট কার্ডের জেরক্স তুমি বাড়িতে সযত্নে একটা ফাইলের মধ্যে রেখে যাবে। যদি এরকম হয় যে তোমার আলমারিতে একটা ফাইল আছে এবং বিছানার নিচে খাটের উপরে একটা তুমি রেখে গেলে, 2 জায়গাতে জেরক্স কপি রেখে যাবে। এই হলো অ্যাডমিট কার্ডের বিষয়টি। এইভাবে অ্যাডমিট কার্ডকে তোমার অ্যারেঞ্জ করতে হবে। নাম্বার 2, পরীক্ষার হলে ওএমআর শিট পাবে এবং সেখানে তুমি গোল করবে পেন দিয়ে। তুমি আজকের পর থেকে প্রতিদিন একটা করে পেন জমাবে। স্যার, নতুন পেন একসাথে 10টা কিনে নেব? না। 10 দিনের 10টা বা 9 দিনের 9টা কি কিনে নেব? না। তুমি আজকে তোমার বাবাকে বা মাকে বলবে 10টা পেন এনে দিতে, কালো কালি অথবা নীল কালি বল পেন। এই যে বল পেন দেখতে পাচ্ছ, এই বল পেন, এই পেনটার মাথাটা সরু, বলটা খুব সরু। বাজারে এক ধরনের পেন কিনতে পাওয়া যায় যেগুলির মাথাটা বেশ মোটা হয়। এই মোটা বলের পেন 8টা 9টা 10টা তুমি আজকেই কিনে নেবে। এবার প্রতিদিন তোমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে ওএমআর শিটে।
গোল করতে হচ্ছে। এবং ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার সময় প্রতিটি পরীক্ষাতে রাফ করতে বলেছি আমি, অনেক করে করে রাফ করবে। রাফ করতে করতে দেখা যাবে এই পর্যন্ত যে কালি ছিল সেই কালিটা এতটা নেমে এসেছে বা এতটা নেমে এসেছে, অর্থাৎ তোমার পেন পুরনো হয়ে গেছে, অনেকটা লিখে ফেলেছো। সেই পেনটার এই যে মাথায় যে বলটা রয়েছে, এই বলটাকে একটা সুন্দর ন্যাকড়া দিয়ে, কাপড় দিয়ে ভালো করে মুছবে। মুছে এটাকে এভাবে পরিষ্কার করে মুখটা আটকে একটা পেন্সিল বক্সের মধ্যে জমাবে আজকের থেকে। এইরকম তুমি 8টা 9টা 10টা পেন এক জায়গায় করবে। এবার বলতে পারো যে স্যার কি রঙের? লাল রঙের? না, লাল রং নয়। তাহলে সবুজ রঙের স্যার? না, সেটাও নয়। তাহলে কি নীল রঙের? হ্যাঁ, নীল রঙের তুমি কিনতে পারো, অথবা কালো কালারের কিনতে পারো। সব থেকে ভালো হয় কালো কালারের পেন থাকলে। এরকম করবে না 5টা কালো 5টা নীল, এরকম করবে না। তুমি যদি ওএমআর শিট গোল করো তাহলে পুরোটাই নীল কালারের গোল করবে, আর যদি কালো কালার দিয়ে গোল করো তাহলে পুরোটাই কালো কালারের গোল করবে। কখনোই অর্ধেক কালো অর্ধেক নীল এটা করার চেষ্টা করো না। করলে হামুড়ি ক্ষতি নেই, করবে না। তুমি নীল কালি দিয়ে যদি পুরোটা গোল করো, করো, কোনো অসুবিধা নেই, পুরোটা নীল কালি দিয়ে করতে পারো। এক্ষেত্রে একটা কালো পেন তোমার কিন্তু দরকার হবে। এরকম একটা কালো পেন আমার রিকোয়ারমেন্ট রয়েছে, একটা কালো পেন থাকবে। সব যদি নীল পেনও নাও, একটা কালো পেন নেবে, এবং সেই কালো পেনের মুখটা যেন কালো হয়, যাতে তুমি বুঝতে পারো এটা কালো পেন। আর বাকি যে নীল পেনগুলো সেগুলো এইরকম, এটা দেখা যাচ্ছে লাল কালারের পেন, কিন্তু এটা কালো কালি পরে অথবা নীল কালি পরে, যেমন খুশি তুমি নাও, কিন্তু কালো যে পেনটা তুমি নেবে তার মুখটা যেন কালো থাকে, অথবা এখানে কালো বা এখানে উপরে কালো যেন থাকে। কেন? পরীক্ষার হলে ওই কালো পেনটা সবসময় তোমার হাতে রাখতে হবে। বাকি যে নীল পেনগুলোর কথা বলছি, 8টা 9টা 10টা পেনকে একসাথে গার্ডার দিয়ে তুমি পেঁচিয়ে এরকম মোটা করে রাখবে। কেন এটা করতে বলছি একটু পরে আসছি, একটু পরেই আমি আসছি। ওই যে পেনের বান্ডিলটা একটা ওয়েট হয়ে যাবে, ওই পেনটা তোমার একটা বিষয়ের উপরে রাখতে হবে। তো তার আগে আমি বলবো যে তুমি কালো পেনটা হাতে রাখবে কেন? কালো পেনটা দিয়ে তুমি যত অঙ্কগুলো করছো, যত ফিগারগুলোকে আমি যেভাবে তোমাদের ফিগার শিখিয়েছি, পেপার ভাঁজ বলো, বা তুমি উন্মুক্ত চিত্র, আবদ্ধ চিত্র বলো, বা তুমি সিরিজ বলো, যেগুলোই তোমাকে আমি শিখিয়েছিলাম হুবহু মিল। কি করতে হবে? তোমার সঠিক উত্তরটা নিজে আঁকতে হবে, তারপরে 4টে অপশনের মধ্যে তোমার উত্তরের সাথে হুবহু মিলছে কোনটা। তো এক্ষেত্রে তোমার পেন ব্যবহার করতে হতে পারে। এই জায়গাটাতে তুমি কালো পেন ইউজ করবে। কালো পেন ইউজ করবে একটা কারণে, সেই কারণটা মানে অলিখিতভাবে আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা প্রশ্নপত্রে বারণ করা থাকে। সেটা কি? কোনো মানে কোশ্চেন নাম্বারের কোনো দাগে ABCD পরপর পরপর করে দাগানো, এগুলো করা যাবে না। তুমি যেহেতু প্রশ্নপত্র কালো, তুমি কালো পেন দিয়ে ছোট্ট করে, যেটা তোমার সঠিক উত্তর বলে মনে হচ্ছে, মনে করো যে 41 দাগের বি উত্তর, বির নিচে ছোট্ট একটা দাগ দিয়ে রাখবে। কালোতে কালো খুব একটা ভালো বোঝা যাবে না, ছোট্ট করে দাগ দিয়ে রাখবে। এই যে কালো পেনটা দিয়ে তুমি পুরো পরীক্ষার হলটাতে এই কাজগুলোকে করবে। করার পরে এবার তোমার যদি মনে হয় যে ওএমআর শিটে কালো কালি দিয়ে করবে, কালো দিয়ে করো। যদি মনে হয় যে না, আমি ওএমআর শিটটা নীল কালি দিয়ে করব, তাহলে আমি নীল কালি দিয়ে করব। কারো কারো ক্ষেত্রে কালো কালি দিয়ে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হয় না, তো তারা নীল কালি দিয়েই দেবে। কালো কালি দিয়ে যদি পুরোটা দিলে তোমার কোনো অসুবিধা না হয়, তাহলে পুরোটাই দেবে। এবার আমি বলেছিলাম যে 10টা পেনকে একত্রে রাখতে, একটা গার্ডার পেঁচানো থাকবে, বের করে নেবে, আবার ঢুকিয়ে রাখবে। ওই যে ওয়েটটা হলো, সেই ওয়েটটা তোমার একটু পরেই একটা বিষয়ের উপরে আসতে হবে। চলে আসবো রুমাল। দুটো রুমাল নেবে পকেটে, একই পকেটে দুটো অথবা দুই পকেটে দুটো রুমাল তুমি নিয়ে পরীক্ষার হলে যাবে। একটা নতুন রুমাল নিতে পারো, বা একটা দুটোই নতুন রুমাল বা পুরনো রুমাল, যা খুশি নিতে পারো। একটা রুমাল তোমার দরকার হবে হাত মোছার জন্য, বা তোমার মুখ মোছার জন্য, বা তোমার যে কোনো
দৈনন্দিন জীবনে যেভাবে রুমাল ব্যবহার করি সেই কাজের জন্য। একটা রুমাল তুমি নেবে, সেটা হচ্ছে তুমি যেখানে পরীক্ষার হলে বসবে সেই বেঞ্চের, হাই বেঞ্চে এবং বসার বেঞ্চে দুই জায়গাতে ভালো করে মুছবে, মুছে তুমি বসবে। এবার তোমাকে তোমার বেঞ্চে পরীক্ষা দিতে দেওয়ার জন্য এতটা জায়গা দেওয়া হবে, যদি অর্ধেক অর্ধেক ভাগ করো তাহলে এতটা জায়গা হয়। পুরো জায়গাটা খুব সুন্দর করে মুছে নেবে, ওই রুমালটা দিয়ে সুন্দর করে ফু দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপরে বেঞ্চে হাত দিয়ে দেখবে যে তোমার হাতে ধুলো লাগছে কিনা, কোথাও কোনো ধুলো থাকবে না, পরিষ্কার করে মুছে নেবে। এই হচ্ছে তোমার দুটো রুমালের কাজ। আর যে রুমাল দিয়ে তুমি মুছলে ওই রুমালটাকে মোছার পরে ফেলে দেবে না, ওটাকে টেবিলের এক কোনায় বা পকেটে কোনো একটা জায়গায় তুমি রেখে দেবে। রুমালটাকে ফেলবে না, যদি ফেলতে হয় পরীক্ষার পরে ফেলবে। এবার আসা যাক যে পরিষ্কার তো হলো, এবার প্রশ্নপত্র হাতে পেয়েছি, ওএমআর শিটে আমার যা যা কাজ, আমার রোল নাম্বার, আমার বুকলেট নাম্বার, এইগুলোকে গোল করা, তারপরে ইনভিজিলেটর তিনি যেটা করলেন সেই পুরো কাজটাকে কমপ্লিট হয়ে গেল, ওএমআর শিটের কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি কোশ্চেন পেপার ধরে ধরে উত্তর করতে শুরু করেছি। এবার একটা কথা মনে রাখো, কদিন আগেই আমি বলেছিলাম ওএমআর শিটের উপরে কোনো দাগ দেওয়া চলবে না, পেছন পাশে দাগ দেওয়া চলবে না, এটাকে ফুটো করলে চলবে না, এটার উপরে জলের ফোঁটা ফেললে চলবে না, কিচ্ছু যখন চলবে না ওএমআর শিটটিকে তখন আমার যত্ন করে রাখতে হবে। যত্ন করে রাখার জন্য ব্যাগ তোমার কাছে নেই, যত্ন করে রাখার জন্য ভাঁজ করে পকেটেও রাখতে পারছো না, তাহলে তুমি কি করবে, ওএমআর শিটটিকে তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ সেই বেঞ্চের পাশে কোনো একটা জায়গায় রেখে দাও, বাম পাশে রাখার চেষ্টা করবে সবসময়। তুমি রেখে দিলে, এবার রেখে দিবে তুমি কিভাবে, ওএমআর শিটের যেখানে গোল করবে সেটা উপরের দিকে মুখ করে রাখবে না। বাই চান্স কোনো পেন দিয়ে লিখছো, পেনটা এরকম ছিটকে গিয়ে, ছিটকে মুখ খোলা অবস্থায় এইভাবে ছিটকে চলে গেল, এইভাবে ছিটকে গিয়ে তোমার ওএমআর শিটের উপরে গিয়ে পড়ে দাগ পড়ে গেল, এটা যেন না হয়। তাহলে তুমি কি করবে, ওএমআর শিটটিকে উল্টো করে নিচের দিকে মুখ করে রেখে দেবে। নিচের দিকে মুখ করে রাখার কারণটা কি, কারণ যাতে ওই যে পাশে গোল করতে হবে ওই পাশে কোনো দাগ যাতে না পড়ে। আর কি, ধুলোটা তুমি রুমাল দিয়ে মুছে নিয়েছো যাতে ওএমআর শিটটা কালো কালো না হয়ে যায়, নোংরা না হয়ে যায়। এবার তুমি ওই যে ওএমআর শিটটিকে মানে উল্টো করে রেখেছো, তার উপরে ওই 10টা কলম একত্রে করে যে ভারী হয়েছে সেই পেপার ওয়েট হিসেবে ওর উপরে চাপা দিয়ে রাখো। লক্ষ্য রাখবে এই পেনের গায়ে কোথাও যেন কালি লেগে না থাকে, তার জন্য পুরনো রুমালটাকে বলেছিলাম ফেলে দেবে না, ওটাকে বাইরে ফেলে দেবে না, ওটা দিয়ে পেনগুলোকে মুছে নিলে, যদি কোনোটা কালি লেগে থাকে ফেলে দিলে, ফ্রেশ কলমগুলোকে ওইখানে রেখে দাও ওএমআর শিটে। আর একটা তোমার হাতে রাখো, কোশ্চেন পেপার হাতে রাখো। এই কোশ্চেন পেপার তুমি এবার সলভ করতে শুরু করে দাও। এবার আসবো আমি যে জলের বোতল, জলের বোতলে জল পুরো ভর্তি অবস্থায় তুমি নিয়ে পরীক্ষার হলে ঢোকো। পরীক্ষা দিতে দিতে জল তৃষ্ণা পেতে পারে, বাইরে গেলে সময় নষ্ট হবে। জলের বোতলটা স্যার কোথায় রাখবো, টেবিলের উপরে এক কোনায় রাখবো? অবশ্যই না। কোনো কারণে পড়ে গিয়ে কোশ্চেন পেপার ভিজে যেতে পারে অথবা ওএমআর শিট ভিজে যেতে পারে। পায়ের কাছে রাখো, পায়ের থেকে একটু দূরে ডানে বামে কোথাও রেখে দাও, যাতে হাত দিয়ে এইভাবে তুলে তুমি জলটা খেতে পারো। তাহলে জলের বোতল নেবে। আর তোমার যে ছোট্ট ব্যাগ রয়েছে সেই ব্যাগের ভেতরে একটা ওআরএস রেখে দাও, লাগবে না, যদি লাগে কোনো কারণে ডিহাইড্রেশন হয়ে গেলে লাগতেও পারে, তুমি বাইরে রেখে আসো ওটাকে। জলের বোতলটাতে ফ্রেশ জল বাড়ির থেকে ভরে নিয়ে যাবে। মনে করো যে অর্ধেক জল নিয়ে বেরিয়েছো, রাস্তায় খেয়ে ফেলেছো, টয়লেটে গেছো, এবার জল তৃষ্ণা পেয়েছে, ওই বোতলে কলের থেকে জল ভরে নিয়ে ঢুকে গেলে, করবে না। কি দরকার, তোমার বাড়ির ফ্রেশ জল 1 বোতল ভরে নিয়ে যাও। পরীক্ষার হলে খুব বেশি জল লাগবে না, 1 লিটার জল নিয়ে গেলে এনাফ হবে। বাকি জল যদি লাগে বাইরে বাবা মার কাছে রাখা থাকবে। এবার আসবো যে শীতের পোশাক, যথেষ্ট পরিমাণে শীতের পোশাক পরে বাড়ি থেকে বেরোবে। যদি বাইকে যাও বা অটোয় যাও বা টোটোয় যাও, তাহলে তোমার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ঠান্ডা হাওয়া, স্নান করে বেরোচ্ছ, ঠান্ডা হাওয়ায় চুল ভিজে আছে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে।
পরীক্ষার হলে গিয়ে তাৎক্ষণিকভাবে ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়ে যেতে পারে, পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। সেজন্য শীতের পোশাক পরে বেরোবে যথেষ্ট পরিমাণে। বাবা মাকে বলবে কতটুকু পরিমাণ হলে আমার যথেষ্ট হয় সেটা তোমরা ভালো বোঝো, আমাকে সেই পরিমাণে শীতের পোশাক পরিয়ে দাও। কেউ বলবে না না আমি অল্প পরে পোশাক পরে যাব, আমি একটা জামা পরে যাব, আমি বেশি পোশাক পরবো না, এরকম বায়না কেউ করবে না। শীতের পোশাক যথেষ্ট পরিমাণে পরে যাবে, টুপি থাকলে টুপি অবশ্যই পরে যাবে, দরকার হয় মাস্ক পরে যাবে। পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত তোমার মাস্ক পরা থাকলে খুবই ভালো হয়। কারণ রাস্তায় যেতে যেতে অনেক সময় ধুলো বালি নাক দিয়ে যখন প্রবেশ করে, অনেকের অ্যালার্জির প্রবলেম আছে, অনেকের ঠান্ডা লেগে যায় সঙ্গে সঙ্গে, তো সেই সময় গিয়েই একটা তাৎক্ষণিকভাবে শরীর খারাপ হয়ে যেতে পারে, পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। মাস্ক পরে যাবে, গিয়ে হয়তো ওখানে খুলে রাখলো তুমি। এবার আসবো ঔষধ। যদি তোমার আগের দিন থেকে বা তার আগের দিন থেকে একটু শরীরটা খারাপ খারাপ থাকে, বা তোমার পার্মানেন্টলি কোনো ওষুধ খাওয়ার ব্যাপার আছে, এরকম যদি কন্ডিশন হয়, ওষুধটা অবশ্যই সঙ্গে রাখবে। কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে ওই টাইমে, পরীক্ষার ওই টাইমে একটা ওষুধ না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে, তাহলে অবশ্যই ওষুধটা সঙ্গে রাখবে। ইনভিজিলেটরের কাছে শুনে নেবে ওষুধটা আমি কোথায় রাখবো, আমার বেঞ্চের উপরে রাখবো নাকি আপনার টেবিলে রাখবো। জল এবং ওষুধ এই দুটো তোমার কাছে যেন অবশ্যই থাকে। যদি ওষুধের প্রয়োজন না থাকে, অযথা কোনো ওষুধ নিয়ে গিয়ে কোনো মানে হ্যাম্পারিং করবে না কাজের ক্ষেত্রে। পরীক্ষা একটা মহৎ কাজ, সেই কাজের হ্যাম্পারিং যেন না হয়। এবার আমি আসব প্রথমেই যে কথাটা বলেছিলাম, যে যে জিনিসগুলোকে তোমাকে নিতে বললাম এগুলোকে এইভাবেই নেবে, আর যেগুলোকে নিতে বারণ করব এখন, সেই বারণ করা জিনিস তুমি নেবে না। নিলে কি হবে স্যার? নিলে তো বাইরে রেখে দিতে পারবো। হ্যাঁ, নিলে কোনো ক্ষতি নেই, কিন্তু নেওয়ার জন্য তোমার পরীক্ষা খারাপ কিভাবে হতে পারে। দেখো, পরীক্ষার হলে ওই টাইমটাতে এমনি আমাদের মনটা একটু দুর্বল থাকে, পরীক্ষায় কি আসবে কি আসবে না, হয়তো বা টেনশন থাকে মাথায় যে আমার এখন সামনে পরীক্ষা। কেউ কেউ টেনশন ফ্রি থাকতে পারো, কেউ কেউ পারো না। এবার দেখা গেল যে তুমি পরীক্ষার হলে গেছো, যে জিনিসটা বারণ আছে সেই জিনিসটা তোমাকে এবার বললো বাইরে রেখে আসো, বাইরে রাখতে পারছো না, হঠাৎ করে তাৎক্ষণিকভাবে তোমার মাইন্ডটা অন্যদিকে ঘুরে গেল। ওই মাইন্ড ঘুরে যাওয়ার জন্য হয়তো দুটো অঙ্ক তুমি পারলে না। এরকমও তো হয়, এটাও হয়। যতটা পারবো ঝামেলা ঝঞ্ঝাট মাথা থেকে তাড়িয়ে দেব, ফ্রেশ মাইন্ড, একটাই চিন্তা, একটাই ধ্যান, একটাই জ্ঞান, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পড়ে ওএমআর শিটে ঠিক ঠিক গোল করা। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট আউট হলে আমার লিস্টে যেন নাম থাকে, এটাই তো আমার ধ্যান, এটাই তো আমার জ্ঞান। তাহলে যে জিনিসগুলোকে এখন বারণ করব সেগুলোকে কোনো কারণেই তুমি নিতে পারবে না। নাম্বার 1, পেনের মতোই দেখতে, একই কাজ করে পেন্সিল, নেবে না। পেন্সিল রাবার নেবে না, নেবে না। পেন্সিল কিন্তু বলেছে অ্যাডমিট কার্ডের নির্দেশিকাতে যে কি প্রহিবিটেড, নেওয়া যাবে না, টোটালি বারণ। পেন্সিল নেবে না, হোয়াইটনার নেবে না, ইরেজার নেবে না, ব্লেড নেবে না, কোনো কিছু নেবে না যেগুলো দিয়ে তুমি একটা সমস্যার মধ্যে পড়তে পারো, কোনোভাবেই সেগুলো অ্যালাউ করবে না। ছোট স্কেল বড় স্কেল কোনোটাই তুমি নেবে না। অনেক সময় ভাবতে পারো স্কেলটা নিয়ে গেলাম একটু দাগাদাগি করলাম, কোনো প্রয়োজন নেই। ওএমআর শিটে পরীক্ষা, স্কেলের কোনো প্রয়োজন নেই, স্কেল কিন্তু নিতে দেবে না। হয়তো স্কেল তুমি নিয়ে গেলে, বারণ করার পরেও তুমি পকেটে রেখেছিলে, পরে বের করে স্কেল দিয়ে কিছু করছো, স্যার ধরতে পেরে তোমাকে মানে কেড়ে নিলেন এবং কিছু বললেন, এই তোকে বারণ করেছিলাম কেন তুই রেখেছিস। হঠাৎ করে তোমার মাথাটা কিন্তু অন্যদিকে, তোমার চিন্তা ভাবনা চলে আসলো, পরবর্তীতে দুটো অঙ্ক তুমি পারলে না। অর্থাৎ একটা স্কেল আমি কেনই বা নেব, কেনই বা দুটো অঙ্ক ভুল করব, কেনই বা পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়া সত্ত্বেও ফেল করে যাব, করব না। স্কেল আমি নেব না, না নিলে কি হবে। বোর্ড, অনেকের বোর্ডের উপরে ছাড়া পরীক্ষা দেওয়ার অভ্যাস নেই, চলবে না। অভ্যাস না থাকলেও করতে হবে। তাই 10 দিন আছে বাড়িতে, শুধু খাটের উপরে, শুধু শানের উপরে, শুধু বেঞ্চের উপরে পরীক্ষা দেওয়ার অভ্যেস করো, শুধু টেবিলের উপরে, দেখো কি হয়। কোনো বোর্ড নিতে পারবে না, বোর্ডের উপরে পেপার রাখতে পারবে না। নতুন খাতা, স্যার এই দেখেন আজকে এই কেবল কিনে নিয়ে আসলাম সাদা খাতা, চলবে না। নতুন খাতা পুরনো খাতা কোনো কিছুই চলবে না। খাতা নিতে পারবে না, পেপার নিতে পারবে না, বোর্ড নিতে পারবে না, স্কেল নিতে পারবে না, এগুলো তোমার একেবারেই রাখা যাবে না। আর পেনগুলোকে রাখার জন্য একটা পেন্সিল বক্স কি নেবো স্যার, না, সেটাও অ্যালাউ করবেন না। হয়তো 10টা পেন বলেছি, অনেক সময় কোনো কোনো স্কুলে 10টা পেন রাখতে দেবেন না, বলবেন যে তুমি 2 বা 3টে পেন রাখো। তুমি রাখবে 10টা, নর্মালি বারণ করবেন না, কিন্তু তুমি 10টা রাখবে।
এরপরে কি আছে, পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল রাখলে ভালো হতো, অ্যালাউ করবে না। পেন্সিল বক্স তুমি কোনোভাবেই নিতে পারবে না। খাতা বা ইলেকট্রিক ঘড়ি কোনো কিছু নিতে হবে না। ইলেকট্রিক বোর্ড, কালো বোর্ড, এগুলো তো নেওয়া যাবে না। ক্যালকুলেটর তো নেওয়া যাবেই না। ইলেকট্রিক ঘড়ি মানে ডিজিটাল ঘড়ি, এই ঘড়িটা, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ধরনের ঘড়ি নিতে পারবে না। হয়তো অ্যানালগ ঘড়ি, কাটার ঘড়ি তোমার হয়তো হাতে রাখলেও রাখতে দিতে পারেন, আমি বলবো না নিলেও চলে। তুমি প্রতি 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা বাদে বাদে স্যারের কাছে শুনে নেবে, স্যার আর কত মিনিট আছে, আর কত মিনিট আছে। অবশ্যই তোমাকে বলবেন স্যার। তোমার হাতে ঘড়ি পরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা গেল তোমার একটা প্রিয় কাটার ঘড়ি রয়েছে, সেটা নিয়ে তুমি পরীক্ষার হলে গেছো, স্যার বললেন এটা তো রাখা যাবে না, ওই বাইরে রেখে আসো। তুমি বাইরে রাখছো আর মনে মনে সারাক্ষণ পরীক্ষার হলে ভাবছো, এই আমার ওই প্রিয় ঘড়িটা বাইরে রয়েছে, যদি কেউ নিয়ে যায় কি হবে কি হবে। এই টেনশনে অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়। তাহলে আমার ঘড়িটা, বাড়ির ঘড়ি বাড়ি থাকুক, পরীক্ষায় পাশ করে যাব, বাড়ির ঘড়িটা পরে স্কুলে চলে যেতে পারবো। আর বাড়ির ঘড়িটা ওখানে নিয়ে গেলাম, ঘড়িটা ওখানে রয়েছে, পরীক্ষা ভালো হলো না, চান্স পেলাম না, অথচ ওই ঘড়িটা আমার কোনো কাজেই আসছে না। কি হবে? ঘড়িটা তুমি নেবে না কোনোভাবেই। ক্যালকুলেটর তো ইউজ করা যায় না, মোবাইল ফোনে ইউজ করা যায় না, যে পাশে মোবাইল ফোনটা রাখি পকেটের মধ্যে, পরে মার সাথে কথা বলে নেব, হবে না। ক্যালকুলেটরে দুটো চারটে বড় বড় গুণ ভাগ আমি করে নিতে পারবো, হ্যাঁ, নট অ্যালাউড। ধরা পড়লে ক্যান্সেল পরীক্ষা। এগুলো কখনোই করবে না। টিফিন, আমার যদি পরীক্ষা দিতে দিতে খিদে পেয়ে যায়, একটু টিফিন খেয়ে নেবো, দুটো কেক রেখে দিলাম পাশে ব্যাগের মধ্যে, কোনো দরকার নেই। 11:30 থেকে 11:15 থেকে 1:30 পর্যন্ত এইটুকু টাইম না খাওয়ার অভ্যাস করবে। এবার থেকে, আজকের পর থেকে সব থেকে ভাইটাল যে বিষয়টা, সেটা হচ্ছে প্রতিদিন প্রত্যেকের যে অভ্যাসটা করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকে ঠিক 9টার সময় সকালের খাবার খেয়ে নেবে, 9টার আগে। আর 11টা সময় বা 10:30টার সময়ে একটা হালকা খাবার খাবে, কেক বলো বা যেটা খেলে তোমার প্রবলেম হয় না, মুড়ি বলো, যাই হোক 11টার সময় একটা হালকা খাবার খাবে। আর 1:45 পর্যন্ত কিছু খাবে না বাড়িতে, বারবার বারণ করছি। 1:45 পর্যন্ত, 11টা থেকে 1:45 পরীক্ষার দিন পর্যন্ত, আজকের পর থেকে বাড়িতে কোনোদিন কিচ্ছু খাবে না, শুধুমাত্র জল ছাড়া। স্যার কি হবে বাড়িতে খেলে? কিছুই হবে না। এই যে 10 দিন যদি ওই টাইমটুকু তুমি কিছু না খাও, তাহলে পরীক্ষার হলে ওই টাইমটুকু তোমার না খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে শরীর। ওই সময় তোমার খাবো এই ব্যাপারটা মাথায় আসবে না, মাইন্ড অন্যদিকে যাবে না। ওই সময়টাতে খিদে পাওয়ার জন্য একটু পরীক্ষার থেকে মনটা অন্যদিকে হয়ে গেল, খিদে পেয়ে গেছে রে, পরীক্ষা দিয়ে তারপরে খাবো, এই যে কথাটা ভাবলে, এই কথাটা ভাবার জন্য একটা অঙ্ক তোমার ভুল হতে পারে। তাহলে প্রতিদিন বাড়িতে কোন কোন টাইম বললাম, 10:30 থেকে 1:45 পর্যন্ত কিচ্ছু খাবে না, শুধু জল রেখে দেবে, জল খাবে, আর ওই টাইমটা প্রতিদিন গোল করবে, পরীক্ষা দেবে। এবার থেকে প্রতিদিনের রুটিনের মধ্যে রাখবে 10:30টার পর থেকে 1:30টা পর্যন্ত শুধু ওএমআর শিট গোল করার কাজ করবে। তাহলে দিনের ওই টাইমটাতে তোমার পেট বলবে না যে আমার খিদে পাচ্ছে বা আমার কিছু খেতে হবে, শরীর অভ্যস্ত হয়ে যাবে। আর ওই টাইমটাতে তোমার হাত, মন, মাথা সব অভ্যস্ত হয়ে যাবে। এই টাইমটায় ওএমআর শিট গোল করতে হয়, পরীক্ষার হলেও সেই অভ্যেসটা থেকে যাবে। এত কিছু সূক্ষ্মভাবে কেউ কিন্তু কিছু ভাবে না, বলেও না। আমি এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো তোমাদের কেন বলছি, এটা সাইকোলজিক্যাল ম্যাটার। শরীরের একটা চাহিদা থাকে, মনের একটা চাহিদা থাকে। শরীরের চাহিদা যে ওই টাইমে ফুড গ্রহণ করলে তোমার কিন্তু ফুড হ্যাবিট হয়ে যাবে, ওই টাইমে না করলে তোমার না গ্রহণ করার হ্যাবিট হয়ে যাবে। আর ওই টাইমে পরীক্ষা দিলে মন তোমার ওই জায়গাটায়, মেন্টালি তুমি ওই জায়গায় ওই কাজের সাথে অভ্যস্ত হয়ে পড়বে। তাহলে শারীরিকভাবে, মানসিকভাবে তুমি যদি পরীক্ষার হলের উপযুক্ত হতে চাও, আজকের থেকে এটা তোমাকে মেনে চলতে হবে। আগামীকাল সকাল 10:30 একটা হালকা খাবার খাবে, 8টা 8:30টার মধ্যে ভারী খাবার খাবে, 9:30 10টার মধ্যে বা 10:30টার মধ্যে একটা ছোট্ট খাবার খাবে, আর 1:30 2টো পর্যন্ত, 1:45 পর্যন্ত তুমি কিচ্ছু খাবে না, শুধু জল খাবে। যতবার পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হচ্ছে, জল খাবে। এবার চলে আসব পরীক্ষার হলে বসে যখন পরীক্ষা দেবে, কিছুক্ষণ বাদে বাদে তোমার যে টেবিলের উপরে বা বেঞ্চের উপরে যে পুরনো ন্যাকড়াটা আছে নোংরা, এই পেনের মাথাটাকে বারবার ওই ন্যাকড়ার মধ্যে মুছে নেবে। কারণ এই পেনের মাথায় কালি জমে, সেই কালি তোমার ওএমআর শিট তো উল্টানো আছে, যাচ্ছে না,
কিন্তু এই কালি এখানে 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 এসব জায়গায় কালি লেগে যায়। আর এই কালিগুলি কি হয়, এই কালিগুলি তুমি যখন ওএমআর শিটটা আনলে, ওএমআর শিটের উপর হাত দিলে এই কালিটা একটা গোলের উপরে পড়ে গেল, হাতে এখানে লেগেছিল খেয়াল করনি, এইখানে লেগেছিল খেয়াল করনি, পড়ে গেল, ওএমআর শিট ক্যান্সেল হয়ে গেল, একটা কোশ্চেন ক্যান্সেল হয়ে গেল, দুটো কোশ্চেন ক্যান্সেল হয়ে গেল। তাহলে ওই যে রুমালটা বারবার বলেছিলাম রুমালটা ফেলো না ফেলো না, জালনা দিয়ে ফেলতে বারণ করেছিলাম, যদি তুমি ফেলে দিয়ে থাকো তাহলে তুমি সমস্যায় পড়লেও পড়তে পারো, পড়বেই এ কথা আমি বলবো না, কিন্তু পড়লেও পড়তে পারো, পড়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই আমি বলছি যে ওই রুমালটাতে প্রতি 10-15 মিনিট বাদে বাদে এই পেনের মাথাটাকে ভালো করে মুছে নাও, পেনের মাথা মুছে পেনের মুখটা আটকে নাও, নিয়ে তোমার হাতটাকে রুমাল দিয়ে ভালো করে মুছে নাও, কারণ হাতে কোথাও কালি পড়লে রুমালে সেটা মুছে সেটা আর পেনের মানে তোমার ওই ওএমআর শিটে যাওয়ার মতন জায়গায় থাকবে না, সেটা কি হবে, সেটা তোমার ওই রুমাল দিয়ে মোছা হয়ে যাবে। এবার চলে আসবো প্রতি 15-20 মিনিট বাদে বাদে তুমি যখন রুমাল দিয়ে হাতটা মুছে নিলে তখন একবার চোখের উপরে এই হাতের তালুটা দিয়ে চোখটাকে ঢেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড চোখ বন্ধ করে চোখটাকে রেস্ট দেবে, তাহলে ব্রেন, তোমার ব্রেন অঙ্ক যেটা দেখো সেটা করতে সহযোগিতা করবে। অনেক সময় দেখা যায় অঙ্ক পড়ছো যে বার্ষিক 6% সরল সুদের হারে, আর এদিকে তুমি দেখছো যে এটা 8% সরল সুদের হারে, তুমি 8% ধরে অঙ্ক করে আসলে উত্তর এ অপশানে ছিল, দিয়ে আসলে আদৌ কিন্তু উত্তরটা হবে সি অপশান। তাই তোমার চোখ এবং ব্রেন এই দুটোর মধ্যে কানেকশন ঠিক রাখার জন্য তোমার 20 মিনিট 25 মিনিট 30 মিনিট বাদে বাদে এই হাতের তালু দিয়ে চোখটাকে ঢেকে ঠান্ডা মাথায় তিনবার করে শ্বাস প্রশ্বাসটা নিয়ে নিতে হবে। তাহলে কি হবে, শরীর এবং ব্রেন অক্সিজেনের ঘাটতিটা থাকলো না, ব্রেন অক্সিজেন পেয়ে গেল, আর ব্রেন আর চোখের মধ্যে দিয়ে যে চোখ দিয়ে যে জিনিসটা রিসেপশনের দ্বারা চোখের মাথার মধ্যে চলে যাচ্ছে মস্তিষ্কে, মস্তিষ্ক সেটা রিপ্লাই দিচ্ছে তোমার ওএমআর শিটের আগায়, মানে ওএমআর শিটে পেনের আগায় তুমি সেটা প্রতিফলন দেখতে পাচ্ছ। তাহলে তোমার চোখটা যদি রেস্ট পায় ওই যে ছোট 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 ভুলগুলো ওইটা হবার সম্ভাবনা থাকবে না। আমি দেখেছি প্রতি বছরই সামান্য সামান্য ভুল করে আসে স্টুডেন্টসরা, মেরিটোরিয়াস স্টুডেন্ট, তো বলে ইস স্যার এই জায়গাটা তো দেখিনি, মা স্যার আমি এটারে 6 ভেবেছিলাম, এই অপশনটা হবার কথা ছিল। এগুলো কেন হয়, চোখ যেটা দেখে মস্তিষ্ক সেটা নিতে পারে না, কারণ ওই সময় তোমার থিঙ্কিং পাওয়ার আর মস্তিষ্কের যে ক্যাপাবিলিটি আর চোখের যে ক্যাপাবিলিটি বা অঙ্গ প্রত্যঙ্গের ক্যাপাবিলিটি সবকটার মধ্যে একই রকমের রিদিম থাকে না। তোমার মস্তিষ্ক ভাবছে অনেক স্পিডে, চোখ দেখছে ধীরে ধীরে, চোখের তো একটা স্পিড লিমিট আছে, চোখ দেখছে লাইনটা এইটুকু পড়লো আর মস্তিষ্ক তাড়াহুড়ো করে আরো বেশি ফাস্ট হয়ে গেল। এই দুটোর মধ্যে যে আগে পরে হয়ে যায় সেটাকে পরীক্ষার হলে ওই 2 ঘন্টা ক্রুশিয়াল টাইম, ওই 2 ঘন্টায় এইটাকে এক জায়গায় আনার জন্য 20-25-30 মিনিট বাদে বাদে চোখটাকে ঢেকে রাখলে চোখ যেহেতু বাইরের কিছু দেখছে না, রেস্ট পাচ্ছে, মস্তিষ্ক আগে এগিয়ে গেলেও ওকে বলছে ফিরে আসো ভাই, কাছে চলে আসো, একসাথে চলো, এক রিদিমে চলো, আমার সাথে প্যারালালি চলো। মস্তিষ্ক আগে চলে গেছে আর পেছন পেছন চোখ এগিয়ে আসছে, এটা আর থাকবে না, রেস্ট দেবে। এ যখন দাঁড়িয়ে যাবে মস্তিষ্ক বলবে এ মা তুই দাঁড়িয়ে গেছিস, ও আবার ব্যাকে এসে এক জায়গায় চলে আসবে, বলবে চল ভাই আমরা দুজন একসাথে হাঁটি। তাহলে চোখ আর মস্তিষ্ক আর আঙুল তিনটে এক জায়গায় চলে আসবে, এটা দরকার আছে। আর জোরে শ্বাস নিলে সারা শরীরে অক্সিজেন যখন চলে যায় ক্লান্তি দূর হয়, চিন্তা ভাবনা আবার নতুন উদ্যম পাওয়া যায়, সেটা কিন্তু তোমাকে করতে হবে। ওই যে রুমালটা ফেলতে বারণ করেছিলাম ওটা দিয়ে বারংবার হাত মুছে নেবে, হাত যদি ঘেমে যায় তাহলে অনেক সময় প্রবলেম হয়, হাতে যদি কালি পড়ে তাহলেও প্রবলেম হয়, তাহলে সেটা তো তোমার হবে না। এবার পরীক্ষা হয়ে গেল, রুমালটা তুমি ফেলে দেবে, মাকে দেবে না বাড়ি নিয়ে এসে কেচে দেবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা বলবো না। আর টিফিন বক্স যেহেতু নিচ্ছ না, টিফিন যেহেতু নিচ্ছ না, কারণ এই 10 দিনের যে ফুড হ্যাবিট তোমার তৈরি হচ্ছে, তাহলে তোমার পরীক্ষার হলে মাইন্ড অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে যখন তুমি পরীক্ষার হলে পৌঁছে গেছো, তোমার সিট নম্বর তুমি পেয়ে গেছো, সবকিছু নিয়ে যখন বসে আছো, তখন এই সূত্রটা দেখি ওই সূত্রটা দেখি, এইটা পড়ি ওইটা পড়ি, ওইটা যেন কি হবে, কিচ্ছু না, নো থিঙ্কিং, চুপচাপ পারলে চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট একটু মনে মনে ওম করে নিতে পারো, অথবা কোনো কিছু চিন্তা না করে চুপচাপ খানিকক্ষণ বসে থাকতে পারো, যা হবে দেখা যাবে। আমি যা শিখেছি এতটা কেউই শিখে আসেনি, আমি
মার্কেটে প্রচলিত বইয়ের বাইরে আমি অনেক কিছু করে এসেছি। শাহ পাবলিকেশনের যে বইগুলো সেগুলোকে আমি কমপ্লিট করে গেছি। অর্থাৎ আমি যা জানি তার মধ্যেই পরীক্ষায় আসবে, আর আমি যা জানি না তা আসবে না। যদি পরীক্ষায় কঠিন প্রশ্ন আসে আমি একটু চিন্তা করলেই পেরে যাব। আমি প্রশ্ন কোনটা হবে ওটাকে আমি আদৌ পারবো এমন কোন প্রশ্ন জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসবে না যেটার আইডিয়া তুমি এই এতদিনের মধ্যে পাওনি। শাহ পাবলিকেশনের বইগুলোতে যেসব আইডিয়াগুলো দেওয়া আছে সেই আইডিয়ার বাইরে কোনো অঙ্ক নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে আসবে না আগামী 100 বছরের মধ্যে। অর্থাৎ যদি সিলেবাস চেঞ্জ না হয়, তাহলে তোমার চিন্তা কিসের? তুমি যা করেছো তার মধ্যেই আসবে। অর্থাৎ ওই টাইমটা আমি চিন্তা করে আমি ক্ষতি কেন করবো, ওই টাইমটা তুমি চোখ বন্ধ করে ভাবতে থাকো যে আমি তো পাশ করেই গেছি, যাক বাবা ভর্তির ব্যবস্থা করতে হবে, আজকের পরে বাড়ি গিয়ে আবার ভর্তির ব্যবস্থা করতে হবে। আবার পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেই যে ছুটি, সেই ছুটি নিয়ে ভাবতে থাকলে দার্জিলিং এ চলে গেলে তুমি অলরেডি। এদিকে তোমার শরীর রয়েছে পরীক্ষার হলে, মন চলে গেছে দার্জিলিং এ, দার্জিলিং এর ঠান্ডায় তোমার মনে ঠান্ডা লেগে গেল, এদিকে নাক দিয়ে তোমার ঠান্ডা ঝরতে থাকলো, পরীক্ষার হলে তোমার পরীক্ষা খারাপ হয়ে গেল। তার চেয়ে বাবা দার্জিলিং এ মনটা নেওয়ার দরকার নেই, মনটাকে পরীক্ষার হলে নাকের ডগায় রেখে দাও। চিন্তা করার সময় সবসময় নাকের ডগায় চোখের দৃষ্টিটা রাখার চেষ্টা করতে হয়। তো এটা করলে তোমার পরীক্ষা তো ভালো হবেই, কেউ ঠেকাতে পারবে না পাস, কেউ তোমার পাস করাটাকে ঠেকাতে পারবে না। আবার পরীক্ষা শেষ হবে 20 তারিখে, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারির 2 তারিখের মধ্যে তোমাকে ক্লাস বুকিং করে নিতে হবে। ইংলিশ স্পিকিং এবং বেসিক গ্রামার, যেগুলো না জানা থাকলে তোমার স্কুলে গিয়ে পদে পদে ঠক্কর খেতে হবে। আর যেগুলো জানার জন্য আমাদের স্টুডেন্টরা প্রতি বছর নবোদয় স্কুলে গিয়ে প্রথম সারিতে, না লিখতে অসুবিধা হচ্ছে, না পড়তে, না বলতে। এই আজকেই নবান্নেশা দক্ষিণ 24 পরগনা, ওর মা ফোন করে বললেন, প্রায়ই শুনি সবার মুখে, ওর মা ফোন করে বলছেন স্যার নবান্নেশা বলছে যে এখানে বইপত্র যা সহজ, ও স্যার আমাদেরকে পরীক্ষার আগে যে 3 মাস কোর্স করেছিলেন ওকে আমরা শিখে গেছি। 3 মাসে তোমার কোর্স করাবো, তোমার নবোদয় স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ডের স্কুল, একটা বই পড়তে অসুবিধা হবে না, কথা বলতে অসুবিধা হবে না। তাহলে চিন্তা কিসের? পরীক্ষা শেষ করে 10 দিন ছুটি দেবো, তারপরে কন্টিনিউয়াস তোমাকে ইংলিশের ক্লাস করতে হবে। তো সেটা পরের ব্যাপার, ইংলিশ তো পরে করবে, আগে তো নবোদয়ের পরীক্ষায় বসতে হবে, 10টা দিন তো ভালোভাবে কাটাতে হবে। নিয়ম মেপে চলবে, যা বললাম এইভাবে চলবে। পরীক্ষার হলে যা নেওয়া যাবে না নেবে না, যা নিতে হবে সেটা ভুল করে আবার বাড়ি রেখে যাবে না। স্যার এগুলো নেওয়ার কথা ছিল, ভুল করে বাড়ি রেখে গেছিলাম, আর স্যার একটা ক্যালকুলেটর আর একটা মোবাইল ফোন নিয়ে গেছিলাম, এটা যেন না হয়। নোট করে রেখেছো, যা নেওয়া যাবে না সেটা নেবে না, যা নেওয়া যাবে সেটা অবশ্যই নেবে। তো তোমার পরীক্ষা তো ভালো হবেই, আর তুমি তো পাশ করবেই। আর এই শুভকামনাটা কে করেন? শাহ ইনস্টিটিউট করে, আমরা করি, শিক্ষক মহাশয় করেন।